আসসালামু আলাইকুম। শুরু করছি এক সমুদ্র প্রেম পর্ব ৩৩। লিখেছেন নুসরাত সুলতানা সেজুতি। মারিয়া ক্লান্ত হাতে বেল টিপল। তার চোখ দুটো জ্বলছে, বুক পুড়ছে। আঁচলে হাত মুছতে মুছতে গিয়ে দরজা খুললেন রোজিনা। মেয়েকে দেখে প্রতিদিনের মতো শুভ্র হাসলেন। বিনিময়ে রোজকার দেওয়া প্রাণবন্ত উচ্ছল হাসিটা হাসতে ব্যর্থ হলো সে। তবুও মায়ের খারাপ লাগবে ভেবে ভেতরে থেকে হাতিয়ে আনলো এক টুকরো মলিন হাসি। বাজারের ব্যাগটা এগিয়ে দিল। রোজিনা তাতে একবার চোখ বুলিয়ে শুধালেন, এত রাতে বাজারে গিয়েছিলি? না, রাস্তায় পেলাম তাই এনেছি। কণ্ঠ ভীষণ ধীর স্থির তার, যেন শ্রান্তিতে মুদে আসছে সব। তাহলে ব্যাগ? মোড়ের দোকান থেকে কিনেছি। ও, চা খাবি? বানিয়ে দেব? না না। আচ্ছা, ফ্রেশ হ, খাবার দিই। হুম, পরে খাবো। প্রতিদিন মারিয়া বসার ঘরের সোফাটায় পা তুলে বসে, মায়ের হাতে বানানো চা খেতে খেতে সারাদিনের ঘটনা বর্ণনা দেয়। আজ এই করেছে, সেই করেছে। চেষ্টা করে মায়ের মস্তিষ্ক ব্যস্ত রেখে তাকে হাসি খুশি রাখার, অথচ আজ নিজেই হাসির বিলীন। কোনো মতে উত্তর দিয়ে সোজা রুমে ঢুকে গেল। রোজিনা অবাক হলেন এতে। ও তো এরকম করে না, আজ কি হলো? শরীর খারাপ নাকি? ভাবলেন গিয়ে জিজ্ঞেস করবেন, পা বাড়াতে যাবেন এর আগেই দৌড় চাপানোর শব্দ হয়। মারিয়া সশব্দে লক টেনে দিয়েছে। রোজিনা থামলেন, বিস্ময় প্রগাঢ় হলো এবার। নিশ্চিত কিছু একটা হয়েছে, না হলে রওনাকের মৃত্যু বার্ষিকী ব্যতীত মেয়েটাকে এমন নিস্তব্ধ থাকে না। মারিয়া কাঁধ থেকে ব্যাগ নামিয়ে রেখে বিছানার দিক এগোয়, পা ঝুলিয়ে বসে। টলমলে চোখে চায় সাদা রঙের দেয়ালের পানে। অবিলম্বে ভেসে ওঠে সাদিফের শুভ্র আনন। ভীষণ সাদা দাঁত বের করে হাসার সে চোখ জুড়ানো দৃশ্য, তার চোখের দৃষ্টি, কথার মাঝে থুতনির হাত বোলানোর অভ্যাস। পরপর কানে বাজে কিছু অনাকাঙ্ক্ষিত কথা। আমি পিউকে ভালোবাসি, আমি পিউকেই ভালোবাসি। মারিয়া তৎপর হাতে দু কান চেপে ধরল। সহসা রক্ত জবার ন্যায় অধর দুখানি ভেঙে চুরে আসে। একরকম আশ্রে পড়ে বালিশে, মুখ গুজে হাউমাউ করে কেঁদে উঠে। সেই কান্না বাড়ল সাদিবের সঙ্গে একের পর এক কাটানো মুহূর্ত মনে করতেই। বাড়ল আজ দুপুরের কথা ভেবে। পিউর জন্য কেনা সাদিফের আংটিটা, তাকে সারপ্রাইজ দেওয়ার ঘটনা, সব কিছু বিশ্বের ন্যায় বিধে থাকলো গলায়। সে জানে পিউ কোনোদিন সাদিফের হবে না। ও ধূসর ভাইকে ভালোবাসে, কিন্তু তাও লোকটাকে পিউকে মন দিয়ে বসেছে। আর যার মনে অন্য কারো বাস, সে ওর হবে না। ভালোবাসলে তাকে সহজে ভোলা যায়? সাদিফও ভুলবে না। তার নেত্রযুগলে পিউর প্রতি সুগভীর ভালোবাসার কূপ দেখেছে মারিয়া। সেই কূপ হয়তো ভরাট হবে না, গোটা জীবনেও না। সে কাঁদতে কাঁদতেই বিড়বিড় করলো, একতরফা ভালোবাসার মতো বিষাক্ত, ভয়ার্ত আর রিক্ত অনুভূতি কিছুতেই নেই সাদিফ। সিঁড়ি বেয়ে নামছে, বিধ্বস্ত লাগছে তাকে। ফর্সা চেহারা লালিত, যেন চামড়া ফেটে রক্ত আসবে এখনই। বুকের ভেতরটা ছিঁড়ে যাচ্ছে ব্যথায়। মস্তিষ্ক থিতিয়েছে, শোকিত হয়েছে নিউরন। তারা এতটাই বিকল যে লিফটের কথাও ভুলে বসলো সে। অত উঁচু দালানের দীর্ঘ সিঁড়ি একটা একটা করে নামলো সে। সাদিব গ্রাউন্ড ফ্লোরে এলো, থামলো, অগোছলো চোখে চারপাশ তাকালো। ঝা চকচকে হোটেলের মধ্যে তার হৃদয় ঘুটঘুটে তিমিরের ভরা। একটুও ভালো নেই সেথায়। দিক বিদিক খুঁটিয়ে যেদিকে চোখ যায় সেদিকে এগুলো। পদ্মগুলোর দশায় টালমাটাল মদ্যক মাতাল কোনো লোকও হয়তো এতটা ভারসাম্যহীন হয় না। কিছু দূর এগিয়ে খেয়াল হলো এটা সদর গেট নয়। সে দিশা হারিয়ে সুইমিং পুলের কাছে চলে এসেছে। সাদিব পেছনে ফিরে চায়, অথচ ফিরে যাওয়ার শক্তি কুলোয় না। ধপ করে বসে পড়ে পুলের আঙ্গিনায়। সবুজ পরিচ্ছন্ন জলের দিক অনিমিষেই চেয়ে থাকে। তারপর সামনে ধরে মুঠোয় রাঙ্গা সেই উপহার, যা পিউকে কোনোদিন দেওয়া হবে না। সাদিবের আকাশ ভেঙে কান্না পায়, বক্ষে উথাল পাতাল ঘূর্ণিঝড়। কিছুক্ষণ ঠোঁট চেপে ধরে নিজেকে সংবরণের আশায় সেগুড়ে বালি ফেলে ডুকরে কেঁদে ফেলল সে। অধৈর্য হাতে চশমাটা টান দিয়ে খুলে আছাড় মারল। কাচের বস্ত্রটা সহিত যেন তার হৃদয়টাকে ভেঙে ছিন্নভিন্ন হলো। অস্পষ্ট আওয়াজে বেরিয়ে এলো কণ্ঠনালী ফুঁড়ে। কার হায় হুতাশে এক তীব্র ভয়ানক কান্নাতা। ভালোবেসেও
ওপাশের মানুষটিকে হারিয়ে ফেলার কান্না, তাকে না পাওয়ার কান্না। কেন আমায় ভালোবাসলি না পিউ? কেন ভাইয়াকে ভালোবাসলি? আমি কি এতটুকু কল্পনা করেছিলাম তোকে ভালোবাসায়? আমার কি খামতি ছিল এখানে? বলে যা পিউ, বলে যা। কণ্ঠ ভগ্ন রুগ্ন শোনালো। সাদিব কাঁদতে কাঁদতেই পানির দিক তাকায়। ব্যথিত দুই লোচনে ভেসে ওঠে ধূসরের বুকে পিউর ঝাঁপিয়ে পড়ার দৃশ্য, তার মাথায় ধূসরের চুমু খাওয়া। সাদিব চোখ খিচিয়ে বুঝে ফেলে, হাত দিয়ে বুকের বাম পাশে ঘষে, হাঁ করে শ্বাস নেয়। তখন মনে পড়ে মারিয়ার একটি প্রশ্ন, যদি জানেন পিউ অন্য কাউকে ভালোবাসে তখন? সাদিব আকাশের দিকে চাইল। ছাদ ভেদ করে দেখা গেল না কিছুই। তবুও সে বিড়বিড় করলো, এই দেখুন ম্যালেরিয়া, আমি কাঁদছি। পিউ অন্য কাউকে ভালোবাসে শুনে আমি অসহায়ের মতো কাঁদছি। দেখছেন আপনি, দেখছেন? কান্নার দমকে কাশি উঠে গেল তার। কাশতে কাশতে চিত হয়ে শুয়ে পড়ল সেখানেই। ডান হাতের তালুতে রাখা আংটির বাক্স দিক ঘাড় ঘুরিয়ে দেখল, সামনে এনে বলল, তোর আর কোনো কাজ নেই রে? আর কোনো কাজ নেই তোর? সেই শুয়ে থাকা দশায় আংটির বাক্সটাকে পুলের মধ্যে ছুঁড়ে ফেলল সাদিফ। ব্যস্ততা দেখিয়ে অতলে ডুবল সেটা। সেই চিত্র অমর্ত্য চোখে চেয়ে চেয়ে দেখল সে। তীর তীর করে ভূমিকম্পের ন্যায় অধর কাঁপছে তখনও। বক্ষ চূর্ণ বিচূর্ণ হচ্ছে ক্রমশ। কাঁচ ভাঙার মতো ঝরঝরে আওয়াজটা স্পষ্ট কানে বাজছে। আংটির একা নয়, যেন সাথে ডুবছে পিউ, ডুবছে তার এতদিনের লুকিয়ে পুষে রাখা না পাওয়া ভালোবাসা। দু প্রান্তে দুটো মানুষ যখন নিজেদের ভালোবাসা না পাওয়ার বেদনায় ছটপট, এক সুপ্তদোষী কিশোরী সেখানে ভালোবাসা পাওয়ার আনন্দে দিশেহারা। একই দিন মারিয়া, সাদিব, পিউ, তিনটে ভিন্ন মানুষ কাঁদছে। একে অন্যের সাথে প্রত্যক্ষ পরোক্ষ দশায় জড়িত এরা, অথচ কান্নার কারণগুলো কি ভিন্ন, আলাদা, ব্যতিক্রমী। ধূসর অধৈর্য, সবসময় সব কাজে তার ধৈর্য ভীষণ কম, অথচ আজ তার এতটা সহ্য ক্ষমতা আগে দেখা যায়নি পিউকে একবারও বুক থেকে সরানোর তাড়া। পিউ ফুপিয়ে কাঁদছিল, অল্প স্বল্প শব্দ আসছিল তাতে, পাওয়া যাচ্ছিল নাক টানার আওয়াজ। হঠাৎ সে শব্দ থেমে যায়, একটু আলগা হয় তার পিঠ আঁকড়ে রাখা ওর শক্তপোক্ত মুঠোদ্বয়। বিষয়টা খেয়াল হতেই ধূসরের হাসিটা মুছে গেল, বেঁকে এলো জোড়া ভ্রু। শরীরটাকে সামান্য ঝাঁকিয়ে ডাকলো, পিউ। সাড়া নেই। ধূসর সচকিত সতর্কভাবে তার বুক থেকে পিউয়ের মুখ তুলল। অমনি ওর মাথাটা হেলে পড়ল একপাশে। জ্ঞান হারিয়েছে বুঝতেই পুষ্প আঁতকে উঠে ত্রস্ত এগোতে গেলেই ইকবাল আঁচল টেনে ধরল, কি করছো মাই লাভ? পিউ অজ্ঞান হয়ে গেল তো? আরে আমরা লুকিয়ে আছি না, এখন গেলে ধরা পড়ে যাব। পুষ্প নিঃসহায় বনে দাঁড়িয়ে থাকে, কাতর চোখে বনের দিক চেয়ে রয়। অথচ ধূসর মুচকি হাসল। পিউয়ের নাকের ডগায় হীরের মতো চকচকে ঘামটুকু বৃদ্ধাঙ্গুলে মুছে নিল। চিকন ওষ্ঠদ্বয় এগিয়ে একটা দীর্ঘ চুমু আঁকল তার বাম গালে। ইকবাল তৎক্ষণাৎ এক হাতে নিজের চক্ষু চেপে ধরে, পাশাপাশি ধরল পুষ্পরটাও। পরমুহূর্তেই দু আঙ্গুল ফাঁকা দিয়ে চাইল, কটমট করে বলল, শালা মহাশয়তান, জেগে থাকলে মেয়েটাকে ধমকায় আর জ্ঞান হারালে চুমু খায়। পুষ্প ধ্যাত বলে চোখ থেকে ইকবালের হাতটা নামিয়ে দিল, বলল, আর কিছু দেখার দরকার নেই, পিওর কাছে যাব আমি। আচ্ছা আচ্ছা। ইকবাল তাকে নিয়ে সিঁড়িতে নামলো, গলা ঝাড়ল, কণ্ঠ উঁচু করে বলল, ধূসর, হয়েছে কি, খাবারটা একটু পরে দিয়ে যাব। সাথে ধূপধাপ পায়ের শব্দ করলো, বোঝালো তারা আসছে। চটজলদি ঠোঁট সরালো পিউয়ের গাল থেকে, চোখ মুখ স্বাভাবিক করলো। ইকবাল পুষ্প কিছুই হয়নি এমন ভাব করে রুফটপের আঙ্গিনায় আসে। পিউকে অচেতন দেখে উদ্বিগ্ন কণ্ঠে শুধায়, এ কি পিউ, পিউর কি হয়েছে? কি করছিস তুই ওকে? পুষ্প কুনোই দিয়ে পেটে গুঁতো দিতেই থতমত খেয়ে শুধরে বলল, না মানে কি বলেছিস তুই ওকে? ধূসর ঠান্ডা গলায় বলল, যা বলতে বলেছিলি তাই। ইকবাল দাঁত চেপে ভাবল, মিথ্যে বলিস না হতচ্ছাড়া, একদম মিথ্যে বলিস না, সব শুনেছি আমি, ফাজিলের সর্দার, যা শিখিয়েছি একটা অক্ষরও তো বলিসনি। পুষ্পর ধ্যান জ্ঞান সব পিওর উপর। সে চিন্তিত কণ্ঠে বলল, ভাইয়া এখন কি হবে? পিওর জ্ঞান ফেরাতে হবে তো। ওর কি শরীর খারাপ করলো নাকি? কিছু হয়নি, আমি ওকে রুমে রেখে আসছি, তোরা খাবার ওখানেই দিতে বলিস। ওরা মাথা দুলালো। ধূসর জ্ঞানহীন পিওকে আজ 5 কোলে তুলে নেয়। পুষ্প যত্র ইকবালের বাহু ধরে বলে, আমার বোনের কিছু হবে না তো? ইকবাল হাসল, ওর দুগাল ধরে বলল, সামান্য কারণে এত ভয় পেতে নেই মাই লাভ, মাঝে মধ্যে এরকম হয়, স্নায়ুতন্ত্র
অনাকাঙ্ক্ষিত অবিশ্বাস্য কিছু পেলে তৎক্ষণাৎ গ্রহণ করতে পারে না। ভয় পেলে, আঘাত পেলে মানুষ অজ্ঞান হয়ে যায় না? এই বিষয়টাও ঠিক সেরকম। পিওর 3 বছরের অপেক্ষার ফল আজ এইভাবে ওর কাছে আসায় একটু ওভারডোজ হয়ে পড়েছে। এতে আহামরি চিন্তার কিছু নেই, বুঝলে? পুষ্প বুঝতে পেরেছে, ভঙ্গিতে মাথা ঝাঁকালো। এখানকার সবকিছু নিয়ে নিজে এসো। আমি ধূসরকে দরজা খুলে দিয়ে গিয়ে ধূসর প্রিয়কে নিয়ে ওর কামরাতেই এসেছে। এখন মধ্যরাত, আবার চোখ খুলে নিজেকে একা রুমে দেখে ভয়ে যদি পায়। কুকুর ডাকার আওয়াজ আজকেও তো কম নেই। পিউকে শুয়ে দিয়ে এসি বাড়িয়ে কম্বল টেনে দিতে গেল, কিন্তু মাঝ রাস্তায় এসে থামলো তার হাত। পিউর প্রসুপ্ত চেহারার দিক অভিনিবিষ্টের মতো চেয়ে থাকলো। মনে পড়ল আজ দুপুরের কথা। দোকানে গিয়ে সে নিজে বেছে বেছে এই শাড়িটা কিনেছে। প্রত্যেকটা শাড়িতে পিউকে কল্পনা করেছে, কিন্তু যখন এটা হাতে নিল, কল্পিত পিউকে ললিত মুখখানি শোভা হুড়মুড় করে 4 গুণ বেড়ে যায়। আর একদণ্ড না ভেবেই শাড়িটা নিয়ে এসেছে ধূসর। আর দেখো, তার এই ক্ষণকালের অনুমানের চাইতেও মারাত্মক লাগছে মেয়েটাকে। যেন কালোর বেশে ঘুমিয়ে থাকা এক শুভ্র প্রতিমার মতো মায়াবী হুর। ধূসর কম্বল পিউয়ের বুক সমান টেনে দিল, মাথার হাত বোলালো। কান্নায় দমটে লেপ্টে যাওয়া কাজল চোখের মেয়েটিকে পরখ করলো নিপুণ কৌশলে। পরপর পরিপূর্ণ প্রগাঢ় কণ্ঠে বলল, দুর্বোধ্য হৃদয়ে যে স্থানে দুর্গের মতো কঠিন দেয়াল ছিল, সেই দেয়াল ভেঙে এত অনায়াসে কি করে ঢুকে গেলি পিউ? হৃদয়ের চৈত্রের তাপদাহে জলসিক্ততা হারানো মরুভূমির আঙ্গিনা এক পশলা বৃষ্টি হয়ে কেন নেমে এলি? এখন সারা জীবন এই কঠোর, নির্লিপ্ত, আনরোমান্টিক মানুষকে সহ্য করতে পারবি? পারবি তার পাথরের হৃদয়ের প্রকোষ্ঠে রাখা প্রচণ্ড অথচ অপ্রকাশিত ভালোবাসাটাকে মেনে নিতে? ধূসর বেশ অনেকক্ষণ মাথায় হাত বুলিয়ে দিল। যাওয়ার আগে পিউয়ের তুলতুলে হাত মুঠোয় তুলে উল্টো পিষে ঠোঁট ছোঁয়ালো। দরজা আটকানোর শব্দ পেতে পিউ এপাশ ফিরে শুল। বালিশটাকে শক্ত করে খামচে শরীর গুটিয়ে নিল আরও। বিজয়ের ছলছলে রিনিঝিনি হাস্যে মেতে উঠল উষ্টপুট। নিশ্ছিদ্র আষ্টেপৃষ্ঠে বন্দী হয়ে ভালোবাসা জালে। এই জাল যে স্বয়ং ধূসর ভাইয়ের বোনা আর তার বহু সাধনার। ধূসরে ছুঁয়ে যাওয়া কপালে হাত ছোঁয়ালো পিউ। বক্ষ স্পন্দন দ্বিগুণ হলো আরও। সেও তেমন করে আওড়ালো, আপনাকে এক ফোঁটা ভালোবাসা আমার বাগিচার সমস্ত নেতিয়ে পড়া ফুল জীবিত করতে যথেষ্ট ধূসর ভাই। আপনি যেমন তেমন রূপেই আপনাকে চাই আমার। আপনার একটু স্পর্শ, একটু ফিরে তাকানো, ওই অগাধ সুরের একটা কথাই যে আমার এক সমুদ্র প্রেমের শীতলতার আস্বাদন। পিওর মানস্পটে ছবির ন্যায় ছাদের চিত্রপট ভাসে। মস্তিষ্ক নুয়ে পড়ে সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতার ভারে। দু চোখ বুঝে প্রাণ ভরে শুক্রিয়া আদায় করল সে। অবশেষে ধূসর ভাই মনের কথা জানালেন। বউ বানাবেন ওকে? ধূসর ভাইয়ের বউ শব্দটুকু ভাবলেও পিওর বুক কাঁপে শিহরণে। তার জ্ঞান লিফটেই ফিরেছিল। ইচ্ছে করে চোখ খুলিনি, তাকালি তো সম্মুখীন হতো দুটো ঈগল চোখের। তখন কিভাবে তাকাতো সে? কি করে মুখোমুখি হতো এই লজ্জার, এই মিষ্টি যন্ত্রণার? পিউ চোখ বুঝল, হঠাৎই প্রচণ্ড ঘুম পাচ্ছে। কি আশ্চর্য, এতদিন যেই আশায় বুক বেঁধে বিনিদ্র কাটিয়েছে প্রতিটা রাত, আজ তা পেতে আঁখি জোড়ায় রাজ্যের ঘুম নেমেছে। স্যার, এনিথিং রং? আপনার কি শরীর খারাপ লাগছে? পুরুষালী সুরে চোখ মেল সাদিফ। কার্নিশ বেয়ে ফ্লোর ছুলো জল। ব্যস্ত হাতে মুছে উঠে বসল। চশমা ভাঙ্গায় ঝাপসা দেখছি কিছুটা, তবে মুখের আদল পরিচিত ঠেকল। ও, রিসেপশনের সেই ছেলেটা। সাদিফ উঠে বসে, জবাব দেয়, আই এম অলরেড। আপনার ফ্যামিলিকে পাননি? সাদিফ মাথা তোলে, বলার মতো কিছু খুঁজে পায় না। এই মুহূর্তে কথা বলারও আগ্রহ হচ্ছে না তার। আবার না বললেও বিপদ। সন্দেহ করতে কতক্ষণ না বললেও পেয়েছি। লোকটার ভিতর খচখচ শুরু হলো। ইনি সত্যি ওই গেস্টদের পরিচিত তো? উল্টোপাল্টা কিছু ঘটলে কর্তৃপক্ষের নিকট তাকেই জবাবদিহি করতে হবে। আগ্রহ ভরেই শুধালো, তাহলে এখানে শুয়েছিলেন কেন? ওনারা তো রুমে চলে এসেছেন স্যার। মাত্র খাবার দিয়ে আসা হলো সেখানে। সাদিব দীর্ঘশ্বাস ফেলল, বলল, আমার কাজ হয়ে গেছে মিস্টার রুবাদ। আমি
যে জন্য এসেছিলাম সেটা শেষ, ক্লান্ত লাগছিল। আবার আপনাদের হোটেলের এই জায়গাটা ভালো, তাই এখানে এসে সময় কাটাচ্ছিলাম। এতে সন্দেহ করার মতো কিছু হয়নি। রূপাত লজ্জা পেল, ভেতরে সন্দেহ ধামাচাপা দিয়ে চেয়ে অতিব্যস্ত ভাবে জানতে গেল। না না স্যার, আমি তো অমনি। সাদিব কথা কেড়ে বলল, ছাড়ুন ওসব, আমার একটা উপকার করবেন? বড় কাতর তার কণ্ঠ। রূপাত বলল, জি নিশ্চয়ই, বলুন। আমি যে এখানে এসেছিলাম ওরা যেন না জানে। রূপাত বিভ্রান্ত কণ্ঠে বলল, কেন স্যার, ওনারা তো আপনার নিজের লোক, তাই না? সাদিব মাথা ঝাঁকালো, বোঝালো, হ্যাঁ, কিন্তু তার চোখে মুখে পরিষ্কার বেদনার ছাপ। রূপাত লোকটি কি বুঝলে কে জানে। তিনি আর প্রশ্ন করলেন না, কথাও বাড়ালেন না। তবে তখন কানে এলো সাদিবের কিছু বুলি, যা থেকে নিংড়ে আসে শুকনো ব্যথার আঁচ। তোকে সারপ্রাইজ দিতে এসেছিলাম, অথচ তোর দেওয়া জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ নিয়েই ফিরে যাচ্ছি পিউ। গভীর রাত, পিউ ঘুমে তলিয়ে আছে। পুষ্প এসে ডেকে তুলল, শাড়ি পাল্টে মেকআপ উঠিয়ে একেবারে খাইয়ে দিয়ে ঘরে গেল নিজের। পুরোটা সময় পিউ টলেছে। পুষ্প বিস্মিত না হয়ে পারল না। এরকম একটা দিনে একটা মেয়ে এত ঘুমায় কি করে? ইকবাল যেদিন তাকে অ্যাকসেপ্ট করলো, তার তো গোটা সপ্তাহ উত্তেজনায় ঘুম আসেনি। পিউটা যে কি! পিউ গুটি গুটি মেরে কোলবালিশ জড়িয়ে আবারও ঘুমোয়। এর মাঝে ধূসরের মুখখানি আর দেখা হয়নি। যখন চোখ খুলল তখন কাকভোর, চারপাশে ঠিকঠাক আলো ফোটেনি, অথচ ফোন বাজছিল সমানে। শব্দে ডিভানে ঘুমানো ধূসরও নড়ে চড়ে ওঠে। ঘুমে ব্যাঘাত পাওয়ায় কপালে ভেসে ওঠে ভাঁজ। ফোন বালিশের নিচেই ছিল। ভাইব্রেট শব্দ বিদ্যুৎ গতিতে কানে পৌঁছালো পিউর। ধূসরের ঘুম না ভাঙে তাই তড়িঘড়ি করে ফোন সাইলেন্ট করলো। স্ক্রিনে বাবার নম্বর দেখে উজ্জ্বল হাসলো সে। রিসিভ করতেই আমজাদ হৈ হৈ কণ্ঠে বলল, শুভ জন্মদিন আমার ছোট মা, খুব সুখী হও জীবনে। পিউ আহ্লাদের গলে পড়ল। সচেতনভাবে ফিসফিস করে বলল, থ্যাংক ইউ আব্বু। আমজাদ আরও কিছু বলবেন, অথচ হা করার আগে ফোন ছো মেরে নিলেন মিনা। জন্মদিনের শুভেচ্ছা জানালেন। একে একে এই একটা ফোন থেকে প্রত্যেকটা তাকে উইশ করল। আমজাদ আর ভাগেই পেলেন না, বারবার বলছিলেন, আরে তোমরা ফোন করো না, আমার মেয়ের সাথে আমায় কথা বলতে দাও। কেউ কথা কানেই তুলল না, সবাই ব্যস্ত আলাপে। ধন্যবাদ দিতে দিতে পিউর হাঁপিয়ে যাওয়ার অবস্থা প্রায়। ধূসর বিরক্ত না হয় তাই আস্তে আস্তে কথা বলছে সে। পিউ সবার সাথে কথা শেষ করতে করতে আলোয় আলোয় প্রকৃতি ভরল। ফোন রাখতে যাবে এর মধ্যে আবার রিংটোন বাজে। আজমল কল দিয়েছেন। গত দুদিন হলো রাঙ্গামাটি ফিরেছেন তিনি। পিউ রিসিভ করলে সেও লম্বা একটা শুভেচ্ছা জানালো। জিজ্ঞেস করলো, কি চাই? পিউ জানালো, তুমি পরের বার এলে নেব। পরিবারের সবার সাথে আলাপ শেষ, বুক ভরে শ্বাস নিল সে। একটা মেয়ে ঠিক কতটা ভাগ্যবতী হলে অমন একটা পরিবার পায় ধূসর ভাইয়ের মতো একজন ভালোবাসার মানুষ। ফোন পাশে রেখে আর চোখে ডিভানের দিক চাইল পিউ। ধূসর টান টান হয়ে ঘুমিয়ে সেখানে, শুধু মাথাটা ঘোরানো ফোমের দিক। পিউ নিঃশব্দে বিছানা থেকে নামলো, পা টিপে এগুলো ওদিকে। ধূসরের মাথার কাছে ফ্লোরের বাবু হয়ে বসলো, তারপর গালে হাত দিয়ে চেয়ে রইল তার তমাটে মুখমণ্ডলে। ফেলে আসা 3 বছর এই চোখ, এই নাক, এই ঠোঁট, এই গোটা মুখের গড়ন মুখস্থ করে ফেলেছে সে। যদি কেউ বলে চোখ কাপড়ে বেঁধে ধূসর ভাইকে আঁকতে হবে, নিঃসন্দেহে জয়ী হবে পিউ। আচমকা ধূসর চোখ মেলল, গভীর দুই লোচন এক প্রকট করে তাকালো পিউর দিকে। হঠাৎ এইভাবে ওকে এত কাছে দেখে একটু চমকেছে, তবে সামলেছে দ্রুত। হঠাৎ এইভাবে তাকানোতে পিউ ঘাবড়ে গেল, হেলে গেল পিছনে। ধূসরের ক্রোধের মাঝে গাঢ় ভাঁজ পড়ল। গম্ভীর গলায় বলল, আমাকে দেখা ছাড়া তোর কি আর কোনো কাজ নেই? পিউ থতমত খায়, জিভে ঠোঁট ভেজায়। কি বলবে বুঝে উঠল না। তাড়াহুড়ো করে উঠে ছুটে বেরিয়ে গেল নিজের রুমের উদ্দেশ্যে। ফোনটাও নিল না। ধূসর বোকার মতো কিছুক্ষণ চেয়ে থাকলো দৌড়ের দিকে, তারপর দীর্ঘশ্বাস ফেলে উঠে বসলো। কালকের পরেও এই মেয়ের ওকে এত ভয়। সাদিব যখন বাড়ি ফিরল তখন চারপাশ নিস্তব্ধ, শুধু বসার ঘরের আলো জ্বলছে, বাকি সব অন্ধকার। কেউ ঘুম থেকে উঠিনি হয়তো। সে চুপচাপ নিজের ঘরে যায়, দরজা আটকে দেয়। জবা বেগম ঠিকই টের পেয়েছেন, কিছু লাগে কি না জিজ্ঞেস করতে পিছনে পিছনে এলেন। তার আগেই দরজা আটকাতে দেখে থমকালেন। ছেলে ক্লান্ত ভেবে আবার ফিরে
গেলেন না ডেকে। সেই ভোর থেকে দুপুর গড়ালো, সাদীপ নিচে নামেনি। সুইচ অফ, ফোনে কোনো কল ঢোকেনি। রাদীপকে ডাকতে পাঠালেও সে আসেনি। শেষে চিন্তিত হয়ে পড়লেন সকলে। জবা নিজেই খাবার গুছিয়ে উঠে এলেন 3 তলায়। রাদীপ ডেকে যাওয়ার পর আর উঠে দরজা লাগায়নি সাদীপ। জবা ভেতরে ঢুকে খাবারের প্লেট টেবিলে রাখলেন। সাদীপ উপর হয়ে বিছানায় ঘুমিয়ে, গায়ে তখনও সেই প্যান্ট শার্ট। জবা বেগম কপাল কুঁচকালেন। অবাক লাগছে ওনার, এত গোছানো পরিপাটি নিট অ্যান্ড ক্লিন ছেলে সাদীপ, অথচ জার্নি করে এসেও জামা কাপড় ছাড়েনি আজকে। ও তো সকালে রেখে যাওয়া গেঞ্জিটাও অফিস থেকে পরে না। শরীরটা কি একটু বেশি কাহিল? তিনি এসে ওর মাথার কাছে বসলেন, আস্তে করে ডাকলেন, সাদীপ খাবি না বাবা? সাদীপ মাথা তুলল না, নড়ল না। জবা আবার ডাকলেন। বেশ কয়েকবার ডাকার পর সাদীপ ভ্রু কুঁচকে চায়। চোখে মুখে ঘুমানোর রেশের বদলে দেখা যায় বিরক্তি। ভাঙ্গা কণ্ঠে শুধায়, তোমাদের সমস্যাটা কেমন? একটা মানুষকে একটু শান্তি দিত কি এত কষ্ট তোমাদের? একটা দিন বাড়িতে নিজের মতো কাটাবো, তারও উপায় নেই। জবা বেগম ভেতরে ভেতরে আহত হলেন। পর মুহূর্তে সাফাই দেওয়ার ভঙ্গিতেই বললেন, তুই না খেয়ে আছিস বলেই। সাদীপ কথা কেড়ে নিল, উঠে বসলো, তপ্ত কণ্ঠে বলল, একবেলা না খেয়ে থাকলে আমি মরে যাব না। তোমরা এত ডাকাডাকি না করে আমায় প্লিজ একা থাকতে দাও। এত আহ্লাদ আমার সহ্য হচ্ছে না। জবা বেগম হতবাক হয়ে পড়লেন। প্রথমবার সাদীপ তার সাথে উঁচু গলায় কথা বলল। চোখ ছলছল করে উঠল ওনার। নিঃশব্দে রুম ছেড়ে বেরিয়ে গেলেন। খাবার পড়ে রইল টেবিলে। সাদীপ মায়ের যাওয়ার দিক অসহায় চোখে তাকায়, তারপর সহজতেই মাথার চুল খামচে ধরে শ্রান্ত ভঙ্গিতে পিঠ এলিয়ে দেয় দেয়ালে। বারান্দার গ্রিল গলে যায় অনেক দূর। সেই সূর্যের উজ্জ্বল রশ্মির দিক চেয়ে আওড়ায়, তোকে ভালোবাসা আমি কোনোদিন বন্ধ করব না পিউ, তবে বন্ধ করব এই ভালোবাসা তোকে বোঝাতে চাওয়ার চেষ্টাটুকু। ইকবাল হাসছে, একবার পিউকে দেখে আরেকবার ধূসরকে দেখে। যতবার ওর দিক চোখ পড়ছে তার সাদা দাঁত দেখা পাচ্ছে ওরা। পিউ কয়েকবার জিজ্ঞেস করলো, কি হয়েছে, হাসছেন কেন? ছেলেটা দুপাশে মাথা নাড়ে, তখন কিছু বলে না, শুধু হাসে। পিউ শেষমেশ হাল ছাড়ল, আর জিজ্ঞেস করবেন না সিদ্ধান্ত নিল। ও তো আর জানে না গতকাল তার আর ধূসরের সমস্ত কাণ্ডকারখানা মনে করেই হাসছে ইকবাল। ধূসরের সামনেও বারবার একই কাজ করলো। সে রেগে মেগে বলল, গাধার মতো হাসবি না। ইকবাল যুক্তিবিদের মতো বলল, তোর মতো জ্ঞানের কাছে এরকম ভুলভাল কথা আশা করা যায় না ধূসর। গাধারা কিন্তু কখনো হাসে না। এদিকে এর থেকেই স্ট্রং হলো পুষ্প। সে সম্পূর্ণ স্বাভাবিক। তার চেহারায় ভাবগতি আগেও যেমন ছিল এখনও তাই, যেন জানেই না কিছু। কেবল সকালে নাস্তা ছেড়েছে 4 জন, আর সেই নাস্তার টেবিলেই ইকবাল গমগমে গলায় জানালো, আজকের সম্পূর্ণ দিন পিউর মন মতো হবে, মানে ও যা চাইবে, যেখানে যেতে চাইবে তাই তাই হবে। পিউ এতক্ষণ গুটিয়েছিল ধূসর বাসে বলে। মানুষটাকে দেখলে গতকালকের সব কথা মনে পড়ে, লজ্জা লাগে। অথচ এই ঘোষণার মুহূর্তে লাফিয়ে উঠে প্রশ্ন ছাড়াই বায়না ছড়ে, প্রথম দিনের মতো ট্রলারে করে ঘুরবো। ধূসর মানা করতে গিয়েও করল না। তার নাক চোখ কুঁচকে ওর দিক চেয়েছিল কিছুক্ষণ। সেদিন ভয়ে আধমরা হয়ে যাচ্ছিল, এরপরও এই মেয়ে শিক্ষা হয়নি। পিউ স্লিপার খুলে হাতে নিয়েছে। সে আর পুষ্প হাঁটছে পাশাপাশি। ইকবাল ধূসর গিয়েছে ট্রলার ঠিক করতে। পিউকে জুতো খুলতে দেখেই পুষ্প বলল, বালুর মধ্যে অনেক কিছু থাকে, কামড়াবে কিন্তু। কিছু হবে না, তুই বললেই হলো। শামুক আছে, অনেক ধারালো, পা কাটবে জুতোর পর। পিউ ঠোঁট উল্টে বলল, একটু হাঁটি না খালি পায়ে, আরাম লাগছে। পুষ্প ঝামটি মেরে বলল, যা মন চায় তাই কর, একটা কথাও তো শুনিস না। এরপর আছাড় খেয়ে পর, শুধু দেখিস কি করি। কথা ভালো করে ফুটলো না, এর আগেই পুষ্প নিজেই জুতো বেঁধে পড়ে গেল। সারা শাড়ি বালুতে মেখে একাকার হলো অমনি। পিউ ভ্যাবাচাকা খেয়ে গিয়েছিল, পরপর হু হা করে হেসে উঠল। হাসতে হাসতে প্যাট চেপে নুয়েই পড়ল। পুষ্প ব্যথা পায়নি, তবে দুহাত আর তার নতুন শাড়ির পরে বালু ভরাতে ভীষণ দুঃখ পেয়েছে। সাজগোজ উঠে যাওয়া কষ্ট তো আছেই, বালুমাখা কাপড় চোপড় দেখে নাক সিটকালো সে। পিউ হাসতে হাসতে টেনে টেনে বলল, এই জন্যই কবি বলিয়েছেন, অপরের জন্য গর্ত খুঁড়িলে সেথা
নিজেকেই পড়িতে হয়। পুষ্প ধমক দিল, চুপ কর, হাসি থামা, আমাকে তোল। ধূসরের ফোন এলে একটু দূরে গিয়ে দাঁড়ালো সে। আশেপাশে ট্রলারের ইঞ্জিনের শব্দে তেমন পরিষ্কার আওয়াজ পাচ্ছিল না সেখানে। পুষ্প সমুদ্রের লবণ পানি দিয়ে হাত পা যতটা পারল ধুয়েছে। ধূসরকে দেখে পিউ ছুটতে ছুটতে তার কাছে এলো। পুষ্প পেছন থেকে সাবধান করলো, এই পিউ, খবরদার কাউকে বলবি না কিন্তু। কে শুনে কার কথা? পিউ দৌড়ে ওর কাছে এসে থামে। ধূসর কথা শেষ করে পিউ ফিরিয়ে তাকায়। পিউয়ের আদল দীপ্তিময়, গোলাপি ঠোঁটের চারপাশে স্ফূর্তি। এসেই বলল, ধূসর ভাই জানেন কি হয়েছে? ধূসরের চেহারায় অতটা কৌতূহল দেখা গেল না। সমুদ্র থেকে ছুটে আসা বাতাসে পিওর খোলা চুল নাকে মুখে পড়ছিল। সে আলগোছে সেগুলো কানের পাশে গুজে দেয়, শান্তভাবে শুধায়, কি হয়েছে? পিও যতটা উচ্ছ্বসিত মনে বলতে এসেছিল নিমেষে মিয়ে গেল তা। এই যে ধূসর ছুলো, আবার কেমন করে চেয়ে আছে, এতেই মুখে তালা ঝুলল তার। পুষ্প বুঝতে পেরে মিটিমিটি হাসে, বিড়বিড় করে বলে, হয়েছে ওর বলা। এর মধ্যে ইকবাল এগিয়ে আসে, ট্রলার মালিকের সাথে করে আসা দমের ব্যাপারে জানায়। পিও যদি আবার তার আচার খাওয়ার কথাটা বলতে নেয়। সেই আতঙ্কে ওর হাত টেনে নিয়ে গেল পুষ্প, বলল, চলো ওই দিকে যাই। ইকবাল মাথা চুলকাতে চুলকাতে শুধালো, কিরে যাবি? ব্যাটা তো প্রথম দিনের থেকেও 4 গুণ বেশি দাম চাইছে, আর ওটা ছাড়া জাতের ট্রলারও দেখছি না। আজ যা আছে সব ভাঙ্গাচোরা, যদি পানি উঠে ডুবে যাই। ধূসর নির্লিপ্ত, সে ঠোঁট কামড়ে অন্য কথা ভাবছে, চিন্তিত ভঙ্গিতে ঘাড় ঘষতে থাকে। ইকবাল নিজের মতো বকবক করে থামলো, ওপাশ থেকে উত্তর আশায় তাকালো। ধূসরের মুখবিবর নিরীক্ষণ করে বলল, কিছু কি হয়েছে? সোহেল ফোন করেছিল। ইকবাল চেহারার উদ্বেগ হলো তৎক্ষণাৎ। কি বলল? আশরাকের দলবল পার্টি অফিসে গেটে এসে ভাঙচুর করেছে, শাসিয়ে গিয়েছে ওদের, নির্বাচনের দিন যান নিয়ে ফিরতে দেবে না, আরও কত কি। ইকবাল জল ফুটিয়ে বলল, কত বড় একটা গালি দিয়ে বলল, আমরা নেই টের পেয়ে এসেছিল। সোহেল ঘাবড়ে আছে। খলিল ভাই বললে ইমিডিয়েট আমাদের ওখানে যেতে, মিটিং বসাবেন, আর 7টা দিনেও কিন্তু বাকি নেই। তাহলে চল আজই রওনা করি আমরা। পর মুহূর্তেই নিভে গিয়ে বলল, কিন্তু আজ যে প্রিয় জন্মদিন, কত বড় মুখ করে বললাম আজ সব ওর মন মতো করবো, তার কি হবে? ও তো কষ্ট পাবে। ধূসর চোখ শুরু করে দূরে তাকালো। পিউ আর পুষ্প সমুদ্রের ঢেউ একে অন্যের গায়ে ছিটাচ্ছে, খিলখিল করে হাসছে দুজন। সেখানে আরও 10 মানুষ। সবাইকে ছাপিয়ে ছোট্ট মেয়েটির উপর নজর পড়ে রইল তার। বলল, পিউকে আমি চিনি, সব শুনলে ও নিজেই রাজি হবে, তাও একবার বলে দেখি। বলবো? বল। ইকবাল ঘুরে তাকালো, মুখ ফুলিয়ে শ্বাস নিয়ে ধূসরকে ফেলে ওদের দিক হেঁটে গেল। থমথমে চেহারা তার। কাছে এসে চুপচাপ দাঁড়িয়ে আছে খেয়াল করতে পিউ পুষ্প হইহুল্লোড় থামল, হাসি কমল। দুজন তটস্থ চোখে একে অন্যকে দেখল একবার। পুষ্প শুধালো, কিছু হয়েছে ইকবাল? একটা ঝামেলা পড়েছি মাইলা। পিউ উদ্গ্রীব হয়ে বলল, কি ঝামেলা ভাইয়া? ইকবাল মায়া মায়া নেত্রে পিউকে দেখে। তার এখনই এখান থেকে যাওয়ার ইচ্ছে নেই, মরার বিপদটা আজই আসতে হলো। ধূসর যতই বলুক, সে জানে মেয়েটা সব শুনলে দুঃখ পাবে। বাচ্চা মেয়ে কি আর এত লজিক বুঝবে? প্রেমিকাদের মন বড়ই নাছোড়বান্দা, এরা প্রেমিকার ব্যস্ততাকে সতীন ভাবে সতীন। এসব তো আর ধূসরকে নারকেল মাথায় ঢুকবে না। সে ছোট্ট করে শ্বাস ফেলে বলল, আমাদের পার্টি অফিসে বিক্ষোভ দলের লোকজনের এসে ভাঙচুর করছে, হুমকি দিয়েছে। আমি আর ধূসর সেখানে নেই তো, ভয় পেয়ে আছে ওরা। খলিল ভাই মিটিং ডাকবেন কাল, ফোন দিচ্ছেন। ততক্ষণে ধূসর এসে পাশে দাঁড়ালো ওর। ইকবাল বিরতি নিতেই পিউ চক্ষু প্রকট করে বলল, সে কি, তাহলে তো আপনাদের এখন ওখানে থাকার দরকার। হ্যাঁ, কিন্তু আমাদের ফেরার কথা পরশু, আবার আজ যে তোমার জন্মদিন, এখন চলে গেলে তোমার মন খারাপ হবে না তো পিউ? পিউ আশ্চর্য বনে বলল, মন খারাপ করবো কেন? আমার জন্মদিন প্রতি বছর আসবে, কিন্তু আপনাদের নির্বাচন আসবে 5 বছর একবার। এটা নিয়ে আপনি ধূসর ভাই কত খেটেছেন, এটাই তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তাই না? আপনারা আমার জন্মদিন নিয়ে একদম ভাববেন না তো ভাইয়া। চলুন আমরা এক্ষুনি গিয়ে হোটেল থেকে চেক আউট করে ফেলি। আপু চল, গোছগাছ করে গিয়ে
পুষ্পকে 20 মিনিটও দেখা গেল না। সেও মাথা দুলিয়ে পিউর সাথে হাঁটা ধরল। ইকবাল বিমর্ত হয়ে কিছুক্ষণ চেয়ে চেয়ে দেখলো ওদের, তারপর ধূসরের দিক তাকালো। সে হাসছে বাঁকা শোধিত বিজয়ী হাসি। পরপর ভ্রু উঁচিয়ে বলল, বলেছিলাম। ইকবাল শ্বাস ছাড়ল। মানতে হবে ভাই, এত ছোট মেয়ের এমন ম্যাচুরিটি আমি দেখিনি। তোর মতো টিনের দোকানদার এমন হিরে পাচ্ছিস বলে কংগ্রাচুলেশন। ধূসর চোখ রাঙাতে ইকবাল হেসে ফেলল। পরপর হাসলো সেও। ইকবালকে পেছনে রেখে দুপা সামনে এলো। পিওর যাওয়ার দিক চেয়ে বলল, পিওর প্রতিটি রুদ্র আমার চেনা জানা পরিচিত। শিকদার ধূসর মাহাতাবের পছন্দ সে। ইটস মাস্ট বি ইউনিক। জবা বেগম চোখ মুছতে মুছতে নিচে নামলেন। কাউকে কিছু বুঝতে দেবে না বিধায় মুখে তৎপর মেখে হাসি ঝোলালেন। অথচ নিচে নামতে সুমনা বেগম ছুটে এলেন কাছে। আনন্দচিত্রে বললেন, শুনছো আপা, কাল ওরা ফিরছে। জবা বেগমের অন্তরের মেঘটা মুহূর্তে কেটে গেল। সদ্য ঝোলানো মিথ্যে হাসি প্রকাণ্ড হলো। গদগদ হয়ে বলল, সে কি, ফোন করেছিল নাকি? হ্যাঁ, কেবল কথা হলো। যাক বাবা, ঘরটা আবার হই হই করবে। সুমনা ঘাড় নাড়লেন। আচমকা মুখ ভার করে বললেন, দুটো দিন ওরা বাড়িতে নেই বলে আমাদের কত খারাপ লাগছে আপা। অথচ যখন সারা জীবনের জন্য পরের ঘরে যাবে কি হবে তখন? জবা দীর্ঘশ্বাস ফেলে বলল, পুষ্পটাকে তো রাখতেই চেয়েছিলাম নিজেদের কাছে, ভাগ্য ছিল না, তাই হয়নি। এখন পিউটাকেও। সুমনা মাঝপথে উচ্চগ্রহে বলে উঠলেন, এখন পিউকে আবার সাদিপের বউ করতে চাও নাকি? জবা থামলেন, অদ্ভুত অন্যরকম নজরে চাইলেন। তারপর হঠাৎই কীভাবে মাথা নেড়ে বললেন, না বাবা, আমি আর এসব ভাবাভাবের মধ্যে নেই। দেখা গেল নিজেরা ঠিক করলাম, মেয়ে আবার অন্য কাউকে পছন্দ করে বসে আছে। একই ঘটনা পুনরাবৃত্তি আর চাই না বাপু। পিউ সদর গেট থেকেই মাকে ডাকতে শুরু করলো, মেজমা, ও সেজমা, ছোটো মা, চিল্লিয়ে সবাইকে ডেকে ডেকে মাথা তুলল বাড়ি। ফিরতে ফিরতে সন্ধ্যা পার হয়ে গিয়েছে ওদের। হুলস্থুল কণ্ঠের ডাক শুনে প্রত্যেকে ঘর থেকে ছুটে ছুটে বের হলেন। এসেই পিউ পুষ্পকে জড়িয়ে ধরলেন। যেন কতদিন দেখা হয় না। ওরা বাড়ি ছেড়ে একা একা এতটা দিন কোথাও থাকিনি আগে। ধূসর টুকটাক কথাবার্তা বলল সবার সাথে, তারপর ব্যস্ত পায়ে রুমের দিকে এগিয়ে গেল। ইকবাল ক্লান্তভাবে বসে পড়ল সোফায়। বলতেও হয়নি, তার চেহারার অবস্থা দেখে ঠান্ডা শরবত নিয়ে এলেন সুমনা। পিউ পুষ্প গল্পের ঝুড়ি নিয়ে বসেছে। এতদিন ওখানে যা যা করেছে সবকিছুই নিপুণ বর্ণনা। মিনা বেগম মেয়েদের দেখে হুতাশ নিয়ে বললেন, এত কালো হয়ে গিয়েছিস কেন? রোদের মধ্যে বেশি হাঁটতে বারণ করিনি? পিউ পুষ্প একে অন্যের দিকে চাইল, তারপর হু হা করে হেসে উঠল। আগেই জানতো মিনা এরকম বলবেন। রাস্তায় মায়ের এই কথাটাই বলতে বলতে আসছিল ওরা। নিমিষে বাড়িটা ভরে হলো প্রাণবন্ত। ওরা বাড়ির সবার জন্য টুকিটাকি কেনাকাটা করে নিয়েছে। রিক্ত আর রাদীপ তাদের খেলার জিনিসপত্র নিয়ে ছুটল ঘরে। অথচ এদের মধ্যে সাদীপ কোথাও নেই। প্রিয় চোখে চোখে অনেকক্ষণ খুঁজেও পেল না। অদ্ভুত ব্যাপার, ছেলেটা ওকে উইশও করেনি, না মেসেজে না কলে। এমনকি প্রতিবার ওর ছবি দিয়ে টাইমলাইন পোস্ট করে, এবার সেটাও করলো। নাম ভুলে গিয়েছে হয়তো, কাজের যা চাপ। প্রিয় শুধালো, সাদীপ ভাই কি অফিসে? জবা বেগম বলল, না, বাড়িতেই। সে অবাক কণ্ঠে বলল, তাহলে নিচে এলেন না যে? আমরা এসেছি শুনলে তো ঘরে থাকার কথা না। মিনা মুখ কালো করে জানালেন, ওর যেন কি হয়েছে বুঝলি। কাল ফোন করে জানালো অফিসের কাজ বাইরে যাচ্ছে, ফিরবে না। ফিরলো আজ ফজরের সময়, কিন্তু সেই যে এলো আর বেরি হয়নি। জবা বেগম ভাবলেন, আমার সাথে চিল্লিয়ে কথা বলেছে আপা, যা কখনো হয়নি। সেটা তো আর বলিনি তোমাদের। পিউ সহসা উঠে দাঁড়ালো। সাদিপের জন্য কিনে আনা ঘড়িটা হাতে তুলে বলল, দেখে আসি তোমাদের ছেলে দরজা দিয়ে কি করছে। স্ফুর্ত পায়ে ছুটল সে। পুষ্প নিজের ঘরে গেল কাপড় ছাড়তে। ইকবাল চলল তার পিছনে। সে আর ধূসর একটু বিশ্রাম নিয়েই বেরিয়ে পড়বে। পার্টি অফিসের অবস্থা না দেখা অবধি স্থির হতে পারছে না। পিউ জোরে জোরে দরজা ধাক্কাচ্ছে, শব্দে ছাদ ভেঙে পড়ার অবস্থা। প্রথমে ভদ্রতার সহিত ধাক্কালি, সাদীপ সারা শব্দ দেয়নি। এই জোরালো শব্দে বিরক্ত হলো সাদীপ। রীতিমতো তুঙ্গে উঠল মেজাজ। নেমে এসে শক্ত হাতে দরজা খুলল। কঠোর ভাষায় বলতে হা করলে পিউ দাঁত বের করে বলল, সারপ্রাইজ। সাদীপ সত্যি চমকালো। হিসেব মতো ওদের ফেরার কথা কালকের পর দিন। তাহলে আজ? এতক্ষণে বিরক্ত চোখ মুখ বিস্ময়ে এনে শুধালো, তুই? পিউ ভেবেছিল উইশ করা নিয়ে অভিযোগ করবে, কিন্তু সাদীপের অন্যরকম অগোছালো চেহারা দেখে গেলে ফেলল সে কথা। বলল, ভেতরে ঢুকতে দেবেন না?
হ্যাঁ আয়। সে একপাশে সরে দাঁড়ালো। পিউ ঢুকতে ঢুকতে শুধালো, আপনার কি গলা বসে গিয়েছে ভাইয়া? ভাঙা ভাঙা শোনাচ্ছে কেন? সাদিপ ভাবলো, যেখানে মনে ভেঙেছে সেখানে কণ্ঠ আর কি। মুখে নিরুত্তর সে, তবে এক ধ্যানে চেয়ে রইল ওর দিকে। পিউ হঠাৎ ঘুরে চাইতে গলা ঝেড়ে চোখ নামালো। পিউ ঘড়ির বাক্স দেখিয়ে বলল, এই দেখুন আপনার জন্য কি এনেছি। সাদিপের মধ্যে হেলদুল দেখা গেল না। মন ভালো না থাকলে উপহার কি এসে যায়? নিষ্প্রভ সুরে বলল, কি? কি সেটা ওখানে দাঁড়িয়ে থাকলে কিভাবে দেখবেন? এদিকে আসুন। সাদিপ ফোঁস করে শ্বাস ফেলে এগিয়ে যায়, মুখোমুখি দাঁড়ায়। পিউ বলল, হাতটা দিন। হুম, হাতটা দিন। আগে হলে বলা মাত্র সাদিপ হাত বাড়াতো, কিন্তু আজ সংকোচ সংকোচ জড়িয়ে গেল অন্তরপুরো। পিউ এর দিক তাকালেই তার গতকালকের সব চোখে ভাসছে। ভীষণ অস্বস্তিতে বোধ হয়ে আসছে দেহ। তবুও পিওর তাগাদার হাতটা বাড়িয়ে দিল। পিউ বক্স খুলে বেরিয়ে এলো সোনালি রঙের দামি ঘড়িটি। এটা ওর পছন্দেই কেনা, তবে টাকা দিয়েছে ধূসর। তারপর সাদিপের কবজিতে রেখে বেল্ট বাঁধতে বাঁধতে বলল, এটা দোকানের ডিসপ্লেতে সাজানো ছিল, কাচের বাইরে থেকে দেখেই ভালো লেগেছে আমার। আপনার হাতে বানাবে বলে ধূসর ভাই কিনে দিল। সাদিপ কিছু বলল না, শুকনো ঢোক গিল শুধু। পিউয়ের মুখে ধূসর ভাইয়ের নাম কেমন বিষাদ ঠেকলো। এই যে তার চোখের ভাষা অন্য, ভিন্ন তার চাওয়া, এসব কি পিউ কোনোদিন বুঝেনি? ওর চোখে মুখে তো একটু জড়তা, দ্বিধা কিচ্ছু নেই। কেন নেই? কারণ ও তাকে ভালোবাসে না। ওই টানা টানা চোখে সে কেবল ভাই, বড় ভাই। এই নেত্রপলবের প্রতিটা ঝাপটার পতিত হয় ধূসরের নামে। এই মনোমুগ্ধতার নির্মল হাসি স্থলিত হয় ধূসরের নামে। ভাগ্যিস পিউকে কিছু বলা হয়নি কাল। এর আগেও কখনো বলেনি, না হলে আজ এতটা সহজে পিউ কাছে আসতো। সামান্য বিয়ে ঠিক হওয়াতেই পুষ্পর সঙ্গে অত সুন্দর সম্পর্কের তালগোল পাকালো। মেয়েটা আগের মতো তার চোখের দিক চাইতেই পারে না। অস্বস্তি দেখা যায় সেখানে। আর যদি পিউ জানতে সাদেব নামের এই মানুষটা তাকে ভালোবাসে, তবে কি হতো? এই ঘরেই হয়তো পা রাখতো না পিউ। সামনে আসতো কিনা সন্দেহ। সাদেব দীর্ঘশ্বাস ফেলল। গতকাল ধূসর পিউর একে অন্যকে জড়িয়ে ধরার দৃশ্য মনে করে ভাবল, পৃথিবীটা কি অদ্ভুত পিউ। আমরা একই বাড়িতে থাকবো, একই ছাদের নিচে, সামনাসামনি, কাছাকাছি, মুখামুখি আবার, অথচ আমাদের মধ্যে থাকবে আকাশ সমান দূরত্ব। যে আকাশের প্রতিটি মেঘ অসিত, কুচকুচে, শ্রীহীন হবে। যেই তাকে এতগুলো বছর সযত্নে নিজের হিসেবে কল্পনা করে এলাম, সেই তুই হবি এখন আমার বড় ভাইয়ের বউ। আমজাদ শিকদারের চকচকে গাড়িটা লম্বা জ্যামের কবলে। বারবার তিনি হাতঘড়ি দেখছেন। এই নিয়ে 20 মিনিট হতে চলল, জট ছোটার নামই নেই। এই জ্যামের মুখাপেক্ষী হবে না বলেই প্রতিদিন ভোরে বের হন, কিন্তু আজ আজ আর রক্ষে পাওয়ার গেল না। তিনি পাশ ফিরে একবার ভাইয়ের দিক চাইলেন। আফতাব ঘুমিয়ে ঢুলছেন। একটু পরপর মাথাটা হেলে পড়ছে, আবার সোজা করছেন উনি। ভদ্রলোকের এটা দৈনন্দিন রুটিন। নাস্তাও কোনো রকম নাকে মুখে ঠুসে বের হন। এত বছরের অভ্যাস দাঁড়ালো না বলে মাঝে মধ্যে আমজাদ বিরক্ত হন বটে। এই এখনও হলেন। গাড়ি যে জ্যামে আটকে দেখো গিয়ে হুঁশই নেই ওর। তিনি কাজ নামালেন, জানালা থেকে বাইরে তাকালেন, গলা উঁচিয়ে বোঝার চেষ্টা করলেন জ্যামের লাগাম কতটা। এই জ্যাম ছুটতে আরও মিনিট 10 লাগবে। কোন কুকুরনে যে ফ্যাক্টরিটা এদিকে নিয়েছিল? হঠাৎ একটা পরিচিত মুখ দেখে ভ্রু বেঁকে এলো ওনার। সতর্ক করলেন দৃষ্টি। চীনা মুখটি রাস্তা পার হচ্ছে একটু দূর থেকে। আমজাদ চিনতে পেরেই ডাক ছুড়লেন, ফয়সাল! এই যে ফয়সাল! অকস্মাৎ উঁচু কণ্ঠে ঘুম থেকে ধরফড়িয়ে উঠলেন আফতাব। কে কে কে? কেউ না, তুমি ঘুমাও। প্রথম দফায় ভয় কাটালো ভাইয়ের শান্ত গলায়। আফতাব নিশ্চিন্ত আবার মাথা এলিয়ে দিলেন সিটে। নিজের নাম শুনে চটপট থামল ফয়সাল। ভুল শুনেছি ভেবে পা বাড়ালেন আমজাদ। ফের ডাকলেন, সাথে হাত নেড়ে চেষ্টা করলেন মনোযোগ পাওয়ার। ফয়সাল এতক্ষণে ওনাকে দেখল। কুচকানো কপাল মসৃণ হলো সবেগে। বিনস্র পায়ে এগিয়ে এলো, সালাম দিল হাত উঁচিয়ে। এত ভদ্রতা! আরে! একবার মুগ্ধ হলেন আমজাদ। জবাব ফিরিয়ে শুধালেন, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ আঙ্কেল, আপনি কেমন আছেন? ভালো। এত সকালে কোত্থেকে এলে?
বিকেলে এক্সাম আছে, তাই তাই ওই সময় টিউশনিটা এখন পড়িয়ে এসেছি। আমজাদ অবাক হলেন ভীষণ। টিউশনি? এখনও টিউশনি করছো কেন? তোমার না চাকরি হয়েছে? ফয়সাল ওনার চেয়েও অবাক হয়ে বলল, চাকরি না তো আঙ্কেল, কে বলেছে আপনাকে? আমজাদ থেমে থেমে বললেন, হয়নি? তাহলে পিউকে পড়ানো হুট করে ছাড়লে যে? আমি ছাড়িনি তো আঙ্কেল, আন্টি ফোন করে আমাকে নিষেধ করেছিল পড়াতে যেতে। আমজাদ দুই চোখ ঝাপটে বললেন, কি? তারপর মনে পড়ল সেই দিনের ঘটনা, যখন পিউ মারিয়াকে দেখে হাই হুতাশ লাগিয়ে কেঁদেছিল, আর সে রেগেমেগে ফিরে এলো কামরায়। মিনা তা ইনিয়ে বিনিয়ে বলেছিল ফয়সাল চাকরি পেয়েছে, তাই পড়াবে না। ব্যস্ততায় উনিও আর খোঁজ নেননি, অথচ মিথ্যে ছিল ওটা। আমজাদ বিরক্ত শ্বাস নিলেন, তারপর বললেন, মানা করলেন আর তুমিও গেলে না? আমাকে একবার জিজ্ঞেস করেছো? তোমার বাবাকে এত বড় মুখ করে বললাম আমি? ফয়সালের চেহারাটা এই যাত্রায় ছোট হয়ে এলো, নিচু কণ্ঠেই বলল, আমি আপনাকে জানাতে চেয়েছিলাম আঙ্কেল, কিন্তু কি? সে একটু চুপ করে থেকে জানালো, কিন্তু ওই দিন সন্ধ্যায় ধূসর ভাই এসে আমায় ধমকাধমকি করে গেলেন, তাই আর। আফতাব সচকিত তাকালো ধূসরের নাম শুনতেই। তার ঘুম শেষ। আমজাদ বিস্মিত কণ্ঠেই বললেন, ধূসর কি বলেছে? উনি যে ঠিক কী বলেছে আমি নিজেও বুঝতে পারিনি, তবে আপনাদের বাড়ির ধারে কাছেও যেতে মানা করেছেন আমায়। উনি হয়তো পিউ আর আমাকে নিয়ে ব্যতিক্রম কিছু ভেবেছিলেন, কিন্তু বিশ্বাস করুন আঙ্কেল, আমি কিন্তু পিউকে ছোট বোনই ভাবি। আমজাদ থম মেরে গেলেন। অমন থমথমে কণ্ঠেই বললেন, ঠিক আছে, তুমি এখন যাও। কথার পিঠে অমন উত্তর আশা করেনি ফয়সাল। তার আদল হতাশ দেখা গেল। নালিশটা কি গুছিয়ে করতে পারল না? এই সুযোগে টিউশনিটা আবার ফেরত পেলে ভাগ্য খুলত। মাস শেষে ৮,০০০ টাকা। অগত্যা ফলাফল শূন্য দেখে কথা বাড়াল না সে। দীর্ঘশ্বাস ফেলে পুনরায় সালাম ঠুকে বিদায় নিল। আমজাদ তপ্ত চোখে আফতাবের দিক চাইলেন। নাক ডেকে ঘুমাচ্ছেন তিনি। আমজাদ রেগে বললেন, তুমি যে ঘুমো ভান করছো, আমি কিন্তু জানি আফতাব। আফতাব চোখ মেললেন। ধরা পড়েছেন বলে ঠোঁট উল্টে সোজা হয়ে বসলেন। ভেতর ভেতর আহাজারি লাগালেন সমানেই। এখন ছেলের নামে আবার দু কথা শুনতে হবে না। এই বাদর ছেলে এই যাত্রায় এই বুড়ো বাপটাকে শান্তি দিবে না। দেখেছো তোমার ছেলের কাণ্ড? দেখেছো? ফয়সালটাকে তাড়িয়ে একটা বন্ধু আনিয়েছে। তা সে বন্ধু পড়াতে আসে, 15 দিন এসে আর খবর নেই। আর তোমার ভাবি, সেই বা কম কিসে? দুজন মিলে আমার কাহিনী বানিয়ে শোনালো। দাঁড়াও, এর একটা বিহিত আমি করছি। আমজাদ ফোঁস করলেন, অথচ বিড়াল ছানার ন্যায় গুটিয়ে বসে রইল আফতাব। ওনার চুপ থাকাটা সহ্য না হলো। তিনি খ্যাঁক করে বললেন, কি? কথা বলছো না কেন? আফতাব মিনমিন করে বললেন, কি বলবো ভাইজান, কম তো বলি না ছেলেটাকে। এতেও কাজ হচ্ছে না, যখন আর শুধরাবে বলে মনেও হয় না। সাথে একটা লম্বা আক্ষেপের নিঃশ্বাস ফেললেন তিনি। শুধরানোর দরকার নেই আর, এবার সোজা এর রাস্তাতেই আগাবো। ও ভুলে যায় যে আমরা ওর বাপ। আগে তোমার ছেলে মানে পালের গোদাটাকে দেখেছি, তারপর তোমার ভাবিরও হচ্ছে। আফতাব গো বেচার ভঙ্গিতে মাথা নাড়লেন। ভাবলেন, কি যে করবেন কে জানে। অত বড় দামড়া ছেলের তেরা ঘাড়ের রক কি করে সোজা হবে? এই ছেলে ঠিক হবে না ভাইজান। আমি আশা করেছি, আপনিও ছেড়ে দিন। আজ টানা 3 দিন পর সাদিফের পা পড়ল অফিসে। এমন এমন নয় সে ছুটিতে ছিল, ইচ্ছে করেই আসেনি। একমাত্র অনুষ্ঠান ব্যতীত ঝড় তুফানে যে ছেলে কামাই করে না, সে অফিস মুখ হয়নি কদিনে। অফিসে বস তাকে ফোন করে করে হয়রান প্রায়। একটাবার সংযোগও পাননি। পাবেন কি করে? সাদিফ সিম বন্ধ করে রেখেছিল। খেতেও নিচে নামেনি, সন্ধ্যার আড্ডা দিতে আসেনি, হইচই করেনি পিউদের সাথে। রুমে থেকেছে, ঘুমিয়েছে, কাজ শেষে বন্ধ করেছে দৌড়। ওই দিন পর জবা বেগম যতবার ঘরের সামনে যেতেন দরজা বন্ধ। পিউও ডাকেনি, তবে ভেতর ভেতর সবাই চিন্তিত ছিল ওকে নিয়ে। সাদিবকে দেখে কিয়ৎকাল তৃষ্ণা সমেত চেয়ে রইল মারিয়া। নিষ্পলক নিশ্চল সেই দৃষ্টি, যেন 3 দিন নয় 3 যুগ পর মানুষটার সামনে এসেছে ওর। এই 3 দিন কি মারাত্মক ছটপট সে করেছে কেউ জানে না। কতবার ফোন দিয়েছে বন্ধ। একবার চেয়েছিল ওর বাড়ি যাবে, পারেনি।
প্রতিদিন সাদিপ তার পাশ কাটিয়ে যাওয়ার সময় একবার তাকাতো, মৃদু করে হাসতো। অথচ আজ সোজা ঢুকে গেল কেবিনে, যেন এক যন্ত্র মানব হেঁটে গেল, ফিরেও দেখলো না ওকে। মারিয়া সারাটা বেলা কাজে মন বসাতে পারল না। আজ করতে পারছে, মানুষটা ভালো নেই। হয়তো পিও রাজি হয়নি, হওয়ার তো কথাও না, কিন্তু সাদিপকে নিয়ে ভাবতে বসে সব গরমিল হচ্ছে তার। কাজে ভুল করছিল বারবার, সব ভুলে মাথা খারাপ হওয়ার মতো অবস্থা। লাঞ্চ টাইম পড়তেই মারিয়া উসখুস প্রোগ্রাম হলো, চাতকের ন্যায় খানিকক্ষণ অপেক্ষায় চালালো। এই বুঝি সাদিপ বের হয়, গত গতবারের মতো এসে আবদার ছেড়ে একসাথে খাওয়ার। কিন্তু সময় কাটলেও তার দেখা নেই। শেষে অধৈর্য হয়ে পড়ল সে, নিজেই সাহস জুগিয়ে উঠে দাঁড়ালো। অফিসের নিয়ম অনুযায়ী একজন সামান্য কর্মচারী চাইলেই ম্যানেজারের কক্ষে যেতে পারে না, যতক্ষণ না তাকে ডাকা হয়। কিন্তু মারিয়া এই নীতির ধার ধারল না আজ। তার মন বলছে সাদিপ ঠিক নেই। যখন পাশ থেকে যাচ্ছিল কেমন মনমরা লাগছিল দেখতে। এসব জেনে বুঝেও এভাবে পুতুল সেজে বসে থাকার মানে হয় না। মারিয়া ত্রস্ত এগিয়ে এগিয়ে যায়, কাচের দরজায় দুবার টোকা দিয়ে নরম গলায় প্রশ্ন পাঠায়, আসবো স্যার? আসুন। মারিয়া বুক ভরে শ্বাস টেনে ভেতরে ঢুকলো। সাদিপ কপালে হাত, এক হাত ঠেসে দিয়ে আরেক হাতে কলম ধরেছিল। একজন ঢুকেছে টের পেয়ে আলসে ভঙ্গিতে চোখ তুলল। মারিয়ার দেখতে সচেতন হলো সেই দৃষ্টি। মসৃণ ভুরু গুছিয়ে এলো এক জায়গায়, বলল, আপনি? কণ্ঠে অল্প স্বল্প বিস্ময়। মারিয়া এগোচ্ছেন স্থির দাঁড়িয়ে, তবে চাউনি অবিচল, যেন পরখ করছে ওর ফর্সা গোল মুখবিবর। সারা শব্দ না পেয়ে সাদিপ বলল, আপনাকে কিছু বলেছি। মারিয়া নড়ে ওঠে, নিজেকে সামলে নেয় দ্রুত। অগোছালো দৃষ্টি মেঝেতে ফেলে সাদিপ কি বুঝলো কে জানে। সামনের চেয়ারে দেখিয়ে বলল, বসুন মারিয়া। মারিয়া চৌকিতে তাকায়, বুক মোচড়ে ওঠে মুহূর্তে। প্রথমবার সাদিফের মুখে নিজের ঠিকঠাক নামটা কদাচিৎ ঠেকে হৃদয় নিংড়ে কান্না পায়। অথচ সামলে নেওয়ার প্রবল ক্ষমতা আজও বাঁচিয়ে দেয় ওকে। ঢোক গিলার সাথে সেই কান্নাটুকু গিলে ফেলল প্রযত্নেই। কি ব্যাপার, দাঁড়িয়ে থাকবেন? আসুন। সাদিফের কণ্ঠ সুস্থির, তবে বেশ ভাঙ্গা। মারিয়া ঘাড় ঝাঁকায়, ধীরজ কদম সামনে বাড়ায়। প্রথমবার ওর কেবিনে এলো সে। ছোটোখাটো কেবিন, দেয়ালে একটা মাঝারি আকারের এসি ঝুলছে। তার পাশের দেয়ালে এক হাত বড় সাইজের ঘড়ি, একটা চৌকানো টেবিল, সামনে দুটো ফোমের চেয়ার। ওহ, কোনায় একটা কেবিনেট আর পানির ফিল্টার। মারিয়া আশেপাশে একবার চোখ বুলিয়ে কাছে এলো, বসলো সাদিফের সামনের কেদারায়। চোখে চোখ পড়তে নিজেকে দুর্বল মনে হলো খুব। যতটা সাহস নিয়ে এসেছিল এখন তার কিচ্ছুটি নেই, সবটা গুছিয়ে গিয়েছে কেমন। তার মতো চটাং চটাং কথা বলা মেয়েটাও ভালোবাসার মানুষের সামনে এলে চুপ মেরে যায়। সাদিফ ফাইল বন্ধ করে পূর্ণ দৃষ্টিতে তাকায়। মারিয়াকে অপ্রতিভ লাগছে, যেন কত কিছু বলবে, আসছে না মুখে। সে স্থির গলায় শুধালো, হঠাৎ এলেন যে? মারিয়া জিভে ঠোঁট ভিজায়, কথা খুঁজে সময় নিয়ে প্রশ্ন করে, ঠান্ডা লেগেছে আপনার? না, কেন? গলা বসে গেছে। সাদিফ দীর্ঘশ্বাস ফেলল, কিছু বলল না। ওই দিন অত কাদার পর থেকে গলা ভেঙেছে, এখনও ঠিক হয়নি। শেষ কবে এত চিল্লিয়ে কেঁদেছিল কে সে জানে না। মারিয়া চিন্তায় পড়েছে, সে কি কথাটা তুলবে, উঠাবে প্রসঙ্গ? সাদিপের মুখ দেখে দ্বিধাবোধ হচ্ছে, যদি কাটা ঘায়ে নুন ছেটানোর হবে ভাবে। অথচ সাদিপ নিজেই বলল, প্রিয়কে আমি উপহারটা দিতে পারিনি। কথাটা কেমন শোনালো না, যেন হাজার খানেক ব্যর্থতা, তার মর্ম যন্ত্রণা মিশে হেতায়। মারিয়ার হয়তো খুশি হওয়ার উচিত, কিন্তু সাদিফের ব্যথাতুর আওয়াজ সরাসরি বুকে গিয়ে বিঁধল। মনে হলো একটা তীর এসে সাই করে গেঁথে গেল বক্ষের বাঁ পাশে। সব কিছু জেনেও শুধালো, কেন পিউ নেয়নি? এই যাত্রায় হাসলো সাদিফ, উদাস তার সুর। নেবে কি? ওর কাছেই তো যায়নি মারিয়া। এর আগে কিছু দৃশ্য আমাকে সারা জীবনের মতো থামিয়ে দিল। মারিয়ার আগ্রহ জন্মলো খুব। কি সেই দৃশ্য জানার জন্য উচাটন লাগলো। আগেভাগে কিছু না জানলেই ভালো হতো হয়তো, এতটা অস্বস্তি থাকতো না। তবুও খুশখুশে জিভ নিয়ে চুপ রইল সে। সাদিপ নিজেই বলল, খুব খুশি ছিলাম আমি, উত্তেজিত ও। পিউ কি বলবে, ওর রিয়েকশন কেমন হবে, এইসব নিয়ে ভেবে ভেবে পাগল হয়ে যাচ্ছিলাম। কিন্তু শেষমেশ এমন কিছু জেনেছি
এমন অপ্রিয় কিছু সত্যি যার স্রোত আমার সব আনন্দ খুরকুটো মতো ভাসিয়ে ডুবিয়ে দিল। মারিয়া নিশ্চুপ, মাথাটাও নামিয়ে নিল নিচে। জানতে চাইবেন নাকি সেই সত্যিটা? প্রিয় ধূসর ভাইকে ভালোবাসে, তাই তো? কথাটা মুখ ফুসকে বলে ফেলল সে। খেয়াল করতেই থমকে গেল নিঃশ্বাস। আতঙ্কিত কম্পিত নেত্রে তাকালো সাদিপ অত্যাচার্য ন্যায় চেয়ে তার দিকে, চোখে মুখে চমক, হতচেতন ছাপ, যা দেখে তার শঙ্কা বাড়ল, ভয় হলো। সাদিপ বিস্ময়িত কণ্ঠে বলল, আপনি জানতেন? মারিয়া অস্বীকার করল না। উপর নিচ মাথা ঝাঁকাতেই সাদিপ আহতের ন্যায় বলল, জেনেও চুপ ছিলেন কেন? বলেননি আমায়? সেদিন যখন যাব বলেছি আটকালেন না কেন? কেন? শেষ কেনটাই উঁচু হলো আওয়াজ। মারিয়া কেঁপে উঠে থেমে থেমে জানায়, আমি বললে আপনি ভুল বুঝতেন, হয়তো বিশ্বাসও করতেন না। ভালোবাসার ক্ষেত্রে এই ব্যাপারগুলো খুব অদ্ভুত হয়। চাক্ষুষ প্রমাণ ছাড়া আমরা অপর পাশের মানুষটাকে অবিশ্বাস করতে পারি না। তারপর ওর দিকে চেয়ে কাতর কণ্ঠে বলল, আমি চেয়েছিলাম বলতে বিশ্বাস করুন, কিন্তু সেদিন আপনার মুখে পিওয়ের প্রতি দৃঢ়তা দেখে আর পারিনি। যার প্রতি আপনার অত আস্থা, সেসব আমার সামান্য কিছু কথা নষ্ট হোক আমি চাইনি। সাদিফের সাদাটা চিবুক শক্ত, চশমার কোণা থেকে দেখা যাচ্ছে দুটো তপ্ত আঁখি। মারিয়া থামলে সেই নত্র এক হলো। খুব জোরে এলো শ্বাস ফেলার আওয়াজ। তারপর তাকালো সোজাসুজি শুধালো, কবে থেকে জানতেন? মারিয়া জিভে ঠোঁট ভেজায়, আস্তে ধীরে বলে, অনেক আগে থেকে। ভাইয়ার কাছে শুনেছিলাম ধূসর ভাই পিওকে ভালোবাসেন। ওটা ওনার কাছে দূরের প্রায় সবাই জানে। সাদেব কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর ক্লান্ত ভঙ্গিতে মাথা এলিয়ে দিল চেয়ারে। ঢোক গিলে বলল, সবাই জানে? কি আজব, এক বাড়িতে থেকে শুধু আমিই জানলাম না। মারিয়া বলতে নাই, এখানে তো আপনার। সে থামিয়ে দেয়, হেসে বলে, আপনি ঠিকই বলতেন মারিয়া, চারটি চোখ লাগিয়েও আমি অন্ধ। না হলে আমার এত কাছে এত সামনে দুটো মানুষের লুকোচুরি প্রেম ধরতে পারলাম না। মাঝে মধ্যে মনে হতো কি জানেন, প্রিয় ভাইয়াকে নিয়ে আগ্রহী। যেখানে আমি ডেকেও পাই না, সেখানে ভাইয়ার সব কাজেও যেচে ছুটে হাজির হয়। কিন্তু যেদিন চশমা ভাঙ্গায় আমি প্রিয়কে ডাকলাম, বকলাম, আর ভাইয়া আমায় শাসালো, সেদিন মনে হলো ভাইয়া ওকে বকলেও অধিক স্নেহ করেন। তাই তো আমার বকা ঝকাটা তার সহ্য হয়নি। আর অত আদর করলে ছোটরা তার পেছনে ঘুরবে, স্বাভাবিক। আমি কত বোকা, তাই না? ওই দিন ভাইয়া শাসনের আড়ালে যদি স্নেহ না খুঁজে বুঝতাম ওটা পিওর প্রতি ওর ভালোবাসা, ওর টান, হয়তো আমার ভালোবাসা সেদিনই লাগাম টেনে নিতাম। এতখানি গড়াতো না। আফটার অল আমি তো আর সিরিয়ালের বেহায়া ভিলেন নই যে কেউ ভালোবাসে না জেনেও তাকে পাওয়ার লোভে উঠে পড়ে লাগবো। সাদিপ প্রশস্ত হাসলো, কিন্তু এর পেছনে নিষ্কৃত কষ্ট কড়াই গণ্ডায় অনুভব করলো মারিয়া। সে নিজেও একই নৌকার মাঝি, যে নৌকায় বৈঠা চলে এক তরফা প্রেম। ছেঁড়া পাতলা পাল উড়ে মন ভাঙ্গার নামে। সাদিপের ভীষণ ফর্সা মুখের দিক চেয়ে জ্বলে উঠল তার দৃষ্টি যুগল। বুক চিরে নির্গত হলো কিছু নিহত প্রশ্বাস। সাদিপ অতটা কাছে গিয়েও তার ভালোবাসার মানুষকে কিছু বলতে পারেনি, যেমন পারছে না সে। এর থেকে পীড়াদায়ক আর কি আছে? তাদের মধ্যে আগে যে ঠাটবাটের ভেদ ছিল, এখন আরও একটা কারণ যোগ হলো শুধু। সাদিফের চাউনিতে পিওর প্রতি অঢেল ভালোবাসা দেখেও সে ওই মনে নিজেকেই বসাতে চায় না। তার চেয়ে চলুক না জীবন যেমন চলছে। আপনি কখনো জানবেন না সাদিফ, আপনার এই শুভ্র মুখুবীর আমার স্বস্তি নিদ্রার সন্ধি। কখনো জানবেন না আপনার কণ্ঠ শোনার আশায় আমি কতটা বেকুল ছটপট। কখনো জানবেন না আপনার সাথে এই গোপন বিচ্ছেদের যন্ত্রণায় আমি নিঃশেষ প্রায়। তবুও আমার মনের অবস্থা আপনার কাছে এমনই অপ্রকাশিত থাকুক এমন অজ্ঞাত প্রার্থনা করি। এসব যেন কখনো না জানেন। এইভাবেই আপনি হবেন আমার জীবনের আরেকটি না পাওয়া সুখ, আমার হৃদয়ের প্রথম প্রেমে পড়া ব্যর্থ ভালোবাসা। সাদিপ বলতে গেল, জানেন মারিয়া, কিন্তু কথা সম্পূর্ণ হলো না তার। মারিয়া চিন্তার ভেতর থেকে কান্নার বাঁধ ভেঙে এলো। হাঁসফাঁস করে ফুপিয়ে কেঁদে উঠল সে। অনুরোধ করলো, প্লিজ আমাকে মারিয়া ডাকবেন না, দোহাই লাগে, শুনতে পারছি না আমি। বলতে বলতে তার কান্নার গতি বাড়ে। সাদিপ তাজ্জব বনে গেল, গোল চোখে চেয়ে রইল। হঠাৎ কান্নায় সে বিহম্বল বনে গিয়েছে। মারিয়া কেঁদে কেটে ভনিতাহীন জানালো, আপনার মুখে আমি ম্যালেরিয়া শুনতে চাই, অন্য কিছু নয় সাদিপ।
একটা বিস্মনা কাটতে আরেকটা তোপে স্বস্তি স্তম্ভিত সাদিফ কণ্ঠে অবিশ্বাস ঢেলে নিশ্চিত হতে শুধালো, আপনি আমাকে নাম ধরে ডাকলেন? সহসা মারিয়ার কান্না থামে, সজাগ চোখে তাকায়, জিভ ঘষে ডেকে ফেলেছে বলে সাফাই দিতে বলল, না মানে। তার ভীত ভেজা লোচন দেখে হেসে ফেলল সাদিফ। টেনে টুনে আনা হাসি নয়, বরং প্রাণখোলা হাসিটা উষ্টপুটের রাজ্যের কানায় কানায় বিছিয়ে গেল এবার। বলল, আমি কখনো আমার জুনিয়রের মুখে নিজের নাম শুনিনি, আজই প্রথম। মন্দ লাগেনি কিন্তু। মারিয়া আইঢাই করে বসে রয়, দুহাতে আঙ্গুলে কচকালো সমানে। তার অপ্রস্তুত চেহারা দেখে সাদিফ বলল, রিল্যাক্স, আমি কিছু মনে করিনি। এর মধ্যে টেবিলে রাখা টেলিফোন শব্দ করে বাজে। সাদিফ রিসিভার তুলল, কথা শেষ করে তাকালো, জানালো, বস ডাকছেন। বিনা নোটিশে 3 দিন ছুটি কাটিয়েছি, অপেক্ষায় ছিলাম এটার। যাকগে, শুনে আসি। সে উঠে দাঁড়ালো, সাথে সাথে দাঁড়ালো মারিয়াও। মেয়েটা তখনও বিভ্রান্ত। সাদিফ এগোতে গেলে ইতস্ত করে বলল, আপনি সত্যি কিছু মনে করেননি তো? সে ঘুরে যায়। মারিয়া যত্র চোখ নামালো। সাদিফ বলল, না। সত্যি তো? কি করলে বিশ্বাস হবে? কথাটা এমনি বলেছিল, অথচ মারিয়া ব্যস্ত ভঙ্গিতে প্রস্তাব ছুড়ল, ছুটির পর আমার সাথে বের হলে। সাদিফ কপাল কুঁচকাতেই বলল, আপনি কিছু বললে আমি কিন্তু কখনো না করি না। আজকে কি আমি না শুনবো? সাদিফ হাসলো, যেতে যেতে বলল, ঠিক আছে। মারিয়ার ঠোঁট দুদিকে সরে গেল, হাত ছেড়ে বাঁচার ন্যায় দীর্ঘ নিঃশ্বাস টানল। কেমন নেত্রে দেখল সাদিফের প্রস্থান। এই মানুষটার দিকে যত দূরে যেতে চাইছে, প্রকৃতি যেন তত টেনে আনছে কাছে। পিওর কিছুই ভালো লাগছে না আজকাল, কোথাও মন বসছে না, হোক সেটা ফোনে, হোক পড়ার টেবিলে, হোক বসার ঘরের আড্ডায়। সেই কক্সবাজার থেকে ফেরার পর ধূসরের সাথে ঠিকভাবে দেখা হচ্ছে না ওর, না একটু কণ্ঠ শুনেছে মানুষটার, না হচ্ছে আগের মতো চোখাচোখি। সে যে ভীষণ ব্যস্ত, দৌড়ঝাঁপ করছে খুব। ভোরে বেরিয়ে অফিস করছে, এরপর ছুটছে পার্টি অফিসে, সেখান থেকে আবার অফিস, ফিরতে ফিরতে রাত গড়ায়। পিউ কুলোতেই পারে না তার রুটিনের সাথে, ক্লান্ত হয়ে ফিরে বিধায় রুমেও ঢোকে না। আর এই নিয়ে তার অবস্থা করুণ। মন আর চোখ দুটোর দখলেই যে সেদিনের রাত, সেদিনের মুহূর্ত, অথচ তারপর থেকে মানুষটার একটু ছুঁয়েও দেখেনি। ওনার সময় কই তার কাছে আসার, তার দিকে তাকানোর। আজ সকালে ওঠ কি তাড়াহুড়ো করে বের হলো, আজকেই যে নির্বাচন, ফিরেও দেখলো না ওকে। একটু তাকালো কি হতো শুনি। সপ্তদশী মেয়ের অভিমান হয়, প্রেমিকা সুলভ মনের প্রতিটি কোণায় অন্ধকার নামে সেই অনুরাগের তোপে। জবার ন্যায় লালিত অধর ভেঙে উঠে আসে উঁচুতে, বিড়বিড় করে বলে, আবার আসুক বলতে, পিউ বিয়ে করবো তোকে, বউ হবি আমার? হব না আপনার বউ, পার্টি অফিসকে বিয়ে করুন গিয়ে। ইকবাল ভাইকে বউ বানান, থাকেন তো সারাদিন ওদের সাথে, আমাকে কি দরকার? বলতে বলতে বারান্দা থেকে এসে বিছানার উপর ধপ করে বসলো সে। কিছুক্ষণ পর ফোন বাজলো, রিংটোন শুনে তিতে বিরক্ত হয়ে তাকালো পিউ। স্ক্রিনে তানহার নাম্বার দেখে রিসিভ করলো, অথচ হ্যাঁ না বলার আগে ভেসে এলো মেয়েটির উদ্বিগ্ন অধৈর্য কণ্ঠস্বর, টেস্টের রেজাল্ট বেরিয়েছে দেখেছিস? ধূসর হুলস্থুল বাঁধিয়ে কাজ সারছে, ব্যস্তভাবে দেখছে ঘড়ির কাঁটা, 2টোর দিকে কেন্দ্রে পৌঁছানো জরুরি। আজকে ভোট, কার্যক্রম শুরু হবে জোহরের পর। পাশাপাশি চিন্তিত সে, ওই দিন প্রতিপক্ষের হঠাৎ আক্রমণ। সোহেল যতটা বলেছিল অতটা হয়নি, তবে হুমকি দিয়েছে সত্যি। এই নিয়ে বেশিরভাগ সদস্যরাই সিটিয়ে আছে ভয়ে। সামনের নির্বাচন বিধায় তারাও পাল্টা কিছু করেনি। একবার খলিল জিতলে উচিত জবাব পাবে ওরা। কিন্তু এখন ইকবাল একা কী করবে কে জানে। কেউ না মরা অবধি ও সিরিয়াস হতে পারে না। সারাক্ষণ ফাজলামি, চিন্তায় ধূসরের মাথা ব্যথা উঠল। এদিকে কক্সবাজারের গ্যাপটুকুতে অসংখ্য ফাইল জমা পড়েছে অফিসে। ইদানিং আমজাদ ভীষণ কড়াকড়ি লাগিয়েছেন, সঙ্গে তার ভাই ভক্ত বাপ তো আছেই। নতুন নিয়ম করেছেন দুজন, প্রতিটি ফাইল পাস হওয়ার আগে ওকে দিয়ে দেখাবেন, ওর সই নেবেন, এরপর ডিলে নামাবেন তারা। ধূসর বুঝে পেল না এতটা করার কি দরকার, আগে তো এসব ওনারাই করতেন। ধূসর তাড়াহুড়োতে কিন্তু মনোযোগী, হাতের কাজ যত দ্রুত শেষ হয় তত ভালো। এর মধ্যে একবার ইকবালকে কল করলো, সে ধরল রাতারাতি, কিন্তু প্রচুর শব্দ, গাড়ি ঘোড়া চেঁচামেচির। ইকবাল একটু দূরে গিয়ে দাঁড়ালো, হ্যাঁ বলল। ধূসরের ফোন স্পিকার দেওয়া, কি অবস্থা ওখানকার? এইমাত্র
এজেন্ট বসালাম, একটু পর শুরু হবে। তুই কখন আসবি? চলে আসবো। আসার আগে লোকজন আছে? হ্যাঁ, থাকবে না আবার? কেমন করে তাকাচ্ছে আমাদের দিকে? তবে হাত খালি, অস্ত্র টস্ত্র তো দেখছি না। পুলিশ আছে না, ভয় পেয়েছে বোধহয়। ইকবাল হা হা করে হাসলো। ধূসর বলল, আচ্ছা ছাড়, তোরা একসাথে থাকিস, খলিল ভাইকে ওখানে যেতে মানা করিস। আপাতত ওনার কেন্দ্রে না আসলেই ভালো। আর আমি 1:30টার ভেতরে পৌঁছে যাব। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। ভালো লাগে না তোকে ছাড়া, একা একা লাগছে তো। মনে হচ্ছে শ্বশুর বাড়িতে বউ ছাড়া বেড়াতে এসেছি। ধূসর ফোনের দিক চেয়ে নাক চোখ কোঁচকাল। এই ছেলের ফাজলামো কোনো দিন যাবে না। অতিষ্ঠ ভঙ্গিতে দুপাশে মাথা নেড়ে লাইন কাটল সে। ঘড়ির কাঁটায় যখন 1:20 বাজে তখনও কাজ শেষ হলো না। আজকে একটু বেশি ফাইল রেখে গিয়েছে। ধূসর বুঝলো এগুলো শেষ করতে বিকেল গড়াবে তার। বাকিটা নির্বাচন শেষে এসে করে যাবে, না হলে বাড়িতে দেখবে ভেবে উঠে দাঁড়ালো। গেল সোজা আমজাদের কেবিনে। আফতাব সামনের চেয়ারে বসে তার চা খাচ্ছেন দুজন, সাথে হাসি মুখে গভীর আলোচনা। সে যেতেই সেই আলোচনায় স্থগিত সেখানে, সাথে চোখ মুখ গম্ভীর হলো। ধূসর ভেতরে ঢুকে বলল, আমি বের হচ্ছি বড় আব্বু। আমজাদ দুই ভ্রু উঁচিয়ে বললেন, ফাইলগুলো শেষ করে ফেলেছো এত তাড়াতাড়ি? না, শেষ হয়নি। হামিদ পিয়নকে বলেছি বাড়িতে পাঠাতে, ওখানে দেখে নিব। এত তড়িঘড়ি করে যাচ্ছ কোথায় জানতে পারি? ধূসর হাতঘড়িতে একবার চোখ বুলিয়ে জানালো, রাতে বলেছিলাম আজ নির্বাচন আমাদের। আই এম অলরেডি লেট বরাব্বু, আই হ্যাভ টু গো। ধূসর ঘুরতে গেলেই আমজাদ চায়ের কাপ টেবিলে রেখে উঠে দাঁড়ালেন। বললেন, এটা তো কথা ছিল না ধূসর, এভাবে মাঝপথে অফিসে ফেলে যখন তখন পার্টি অফিসে ছুটবে। কই, এরকম তো আগে বলনি। আমার আজকে ওখানে থাকাটা দরকার। আমজাদের কণ্ঠ ভারী হলো। দরকার সেটা ব্যবসার আসার আগে ভাবনি ধূসর। এটা তোমার বাপ চাচার ব্যবসা বলে যখন ইচ্ছে বের হবে, যখন ইচ্ছে ঢুকবে। কেন, অফিসের নিজস্ব নিয়ম নেই? এমনিতেই বাড়িতে গিয়ে 3টে দিন কাটিয়েছে। এসে থেকে একটা গোটা দিন তোমাকে অফিসে পাওয়া যায়নি। তুমি আসার পর আমার এতগুলো ফাইল পেন্ডিং থাকে। আর এর আগে এরকম কখনো হয়নি। তোমাকে আমরা ব্যবসার লাভের জন্য এনেছি, লসের জন্য নয়। এক নাগারে বলে দম নিলেন তিনি। ধূসরের এতক্ষণের নরম চিবুক শক্ত হলো। আমজাদ বললেন, দুই নৌকায় পা দিয়ে আর কত? শেষমেশ নিজের সাথে ব্যবসাটা ডুবিও না। এরকম খামখেয়ালি করলে কোনো ভিত্তিতে ব্যবসা তোমার উপর ছেড়ে দেব আমরা? আমাদেরও বয়স হচ্ছে, আর কদিনই বা কাজের হাত শক্ত থাকবে। নিশ্চয়ই তোমার বাবা আর আমার এত পরিশ্রমের অফিস কোনো বেখেয়ালি উদাস অযোগ্য লোককে তুলে দেব না, তাই না? ধূসর হাত মুঠো করল। আত্মসম্মানে প্রচণ্ড ঘা লেগেছে তার। আমজাদ ফের বললেন, অফিসে ঢুকলে কেউ বস না, কেউ বসের ছিল না, সবাই এক, সবার লক্ষ্য এক, আর সেটা কোম্পানিকে টপে পৌঁছানো। সেখানে তুমি কেন ছাড় পাবে? তাছাড়া ধূসর মাঝপথে থামিয়ে দিয়ে শক্ত গলায় বলল, আর কিছু বলতে হবে না, আমি আমার কাজ শেষ করেই তবে যাব। আর একটা কথাও শুনল না। গটগট করে কেবিনের দিকে হেঁটে গেল। আমজাদ সেদিকে চেয়ে মুখ ফুলিয়ে শ্বাস নিলেন। গ্লাস তুলে ঢকঢক করে পানি খেলেন। মেকি রাগ নিয়ে এতগুলো কথা বলতে ভীষণ বেগ পোহাতে হয়েছে। ঘাড় ঘুরিয়ে আফতাবের দিক চাইলেন, তারপর ভ্রু উঁচিয়ে বিজয় হেসে শুধালেন, কি কেমন জব্দ করলাম? আফতাব হেসে দুপাশে মাথা নেড়ে বললেন, তুমি পারো ভাইজান। দুপুর গড়িয়ে বিকেল তখন। ধূসর রাগে খেতেও বের হয়নি। হামিদকে দিয়ে খাবার পাঠালে অমনি ফেলে রেখেছে। ওদিকে ভোট গ্রহণের সময় শেষ। ইকবাল সহ পার্টি অফিসের মোটামুটি সবাই লাগাতার ফোন করছিল তাকে। এমনকি খলিল। শেষে অসহ্য হয়ে ধূসর সাইলেন্ট করে রেখেছে। হাতের একটা ফাইল শেষ না হতে পিয়নকে দিয়ে আরেকটা পাঠানো হয়। ধূসরে বুঝতে বাকি নেই এইসব দুই ভাইয়ের ইচ্ছেকৃত। অন্য সময় বের হলে কিছু বলে না, কারণ সে ফাঁকি রাখেনি বলার। আজ একটু সুযোগ পেয়েছে, অমনি 10 কথা শোনালো। ধূসরের মেজাজ তেতে আছে। ভোটের ফলাফল কী হলো কে জানে। সে একবার ফোনের সাইড বাটন চাপলো। ঘড়িতে 4টে পার হয়েছে। ভোট গণনা কি শুরু হয়েছে? এতক্ষণে তো হওয়ার কথা। কে জিতেছে কে জানে। ফলাফল জানতে ভেতরটা উসখুস করছে। কেবিনে টিভি থাকলেও বোঝা যেত। সব চিন্তা ঝেড়ে সে মন দিল ফাইলে। বোধ হয়ে পড়ল যখন, ঠিক তখন ইকবাল কল দিল আবার। আলো জ্বলতে দেখে ধূসর একবার আর চোখে তাকায়। তবে ধরল না। ধরলেই এক কথা বলবে, কখন আসবি, আসছিস না কেন? ধূসর কপাল ঘষল আঙ্গুলে। এর মধ্যে কেবিনে টোকা পড়ে আফতাব মাথা ঢুকিয়ে উঠে বলল, কি করছো?
ধূসর নাক ফুলিয়ে তাকায়, জবাব দেয়, ক্রিকেট খেলছি। আফতাব থতমত খেলেন, ছেলে যে বেজায় চেটে আছে। না হলে ফাইল সামনে নিয়ে বলছে ক্রিকেট ক্রিকেট খেলছে, বাপের সাথে মশকরা। কিন্তু না, তিনিও দমে যান না। ভাইজান বলেছেন আজ শক্ত থাকতে হবে। খাবার খাচ্ছ না কেন? ধূসরের নিরুৎসাহিত উত্তর, কাজ করতে দাও, বিরক্ত করো না। আফতাব আর কথা পেলেন না, বললেন, কিছু লাগলে হামিদকে ডেকো। ধূসর উত্তর দেয় না, চোখ ফাইলে ছেলেকে নিরুদ্বেগ দেখে তিনি বেরিয়ে গেলেন। এর মধ্যে স্ক্রিন জ্বলল, ইকবালের মেসেজ এসেছে। ছোট ছোট কটা অক্ষরে উকি দিচ্ছে সেথায়। তাণ্ডব ঘটে গেছে দোস্ত। ধূসরের বুক ছেদ করে উঠল, তীব্র ভয় হানা দিল মনে। আশ আশরা কি কিছু করেছে? অস্থির চিত্রে অবিলম্বে ইকবালকে কল দিল সে। রিসিভ হতেই রুদ্ধশ্বাসে শুধালো, কি হয়েছে? প্রথম দিকে প্রচণ্ড আওয়াজ, কিচ্ছু শোনা যায় না। ধূসর হ্যালো হ্যালো করে অশান্ত হয়ে পড়ল। ইকবালের সাড়া নেই। শেষ দিকে একটু গঙ্গানি শব্দ এলো কানে। সেই শব্দ মস্তিষ্কে তুখোড়ভাবে বাজল তার। কপাল বেয়ে দরদর করে ঘাম ছুটল। কি হয়েছে ইকবালের? হ্যালো, শুনতে পাচ্ছিস আমার কথা? হ্যালো ইকবাল। কথাটা বলতে বলতে দাঁড়িয়ে গেল সে। কিছুক্ষণ সাড়া নেই, সব নিশ্চুপ। একটু পর ইকবালের নিভু সুর ভেসে এলো, ওরা হামলা করছে ধূসর, গুলি লেগেছে আমার, আমি আমি তারপর ফোন কেটে গেল। ধূসরের মাথার শিরা দপদপ করে লাফিয়ে ওঠে, হৃৎপিণ্ড থমকে যায়। উৎকণ্ঠিত ভঙ্গিতে কপাল মুছে কল দিতে থাকে। ইকবাল ধরছে না। পরপর সোহেলকে দিল, সেও না। একে একে পার্টি অফিসের যাদের নম্বর আছে সবাইকে কল দিল, এমনকি খলিলকেও। কেউই ধরছে না। দেখে নিঃশ্বাস বন্ধ হয়ে এলো তার। ফাইলপত্র অমন ফেলে রেখে এক প্রকার ছুটে বের হলো ধূসর। আমজাদ ওকে ছুটতে দেখে বাইরে এলেন, পিছু ডাকবেন এর আগেই ধূসর হন্তদন্ত পায়ে বেরিয়ে গেল। তিনি অবাক হলেন, যা ডোজ দিয়েছিলেন ওর তো যাওয়ার কথা নয়, গেল তাহলে গেল কেন তবে?